হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আজকে আমরা দেখো কোষে দেখি 5.2 এর কিছু অঙ্কগুলো ছিল, সেগুলো আজকে পুরো কমপ্লিট করব। তো আমরা যেমন তোমরা দেখেছো, 1 দাগ করা হয়ে গেছে, 2 দাগ করা হয়ে গেছে। তো আজকে আমরা 3 দাগ থেকে করব, 3 করব, 4 করব, 5 করব। 5 করলে মোটামুটি কোষে থেকে 5.2 কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে এই সম্পূর্ণ কোষে দেখিটা করি 3 দাগ থেকে। চলো 3 দাগ দেখা যাক কি বলছে। দেখো বলেছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পর ছেদি বা সম্পাদিত হবে কিনা লিখি। তাহলে আমাদের বলেছে এখানে যে চলরাশিগুলো আছে, এইটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, তার জন্যই তো সহ সমীকরণ একে অপরের। এবার দেখো একই চলরাশির সহগগুলো আমাকে দেখতে হবে। এই প্রথম সমীকরণের 5 হচ্ছে এক্স চলরাশির সহগ, আর নিচেরটাও আমি এক্স চলরাশির সহগ দেখব। তখন এই নিচের সমীকরণের এক্স চলরাশির সহগ হচ্ছে 2, কারণ বলেছে একই চলরাশির সহগগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এক্স করতে গেলে আমার এক্সই নিতে হবে, ওয়াই করতে গেলে আমার ওয়াই নিতে হবে। আর যখন ধ্রুবক করব তখন সি মানে এখানে এই 11টা, আর নিচের সমীকরণে সি মানে এই 12টা, মানে মাইনাসটাও উঠতে হবে। এই মাইনাস এবার চলে আসলে প্লাস হয়ে যাবে। সেইভাবে আমরা সমীকরণটা পাল্টিয়ে নেব। দেখো কিভাবে পাল্টাতে হবে, সব কিছু নিচে করে দেওয়া আছে। দেখো তো চলো কীভাবে হচ্ছে দেখি। প্রথমের সমীকরণ আমরা লিখে ফেললাম এখানে 5x + 3y = 11। এবার এখান থেকে দেখো এই +11টাকে এই বাঁদিকে নিয়ে আসলে কি হয়ে যায়, -11 হয়ে যায়। কেন আমি এই বাঁদিকে আনতে গেলাম জানো তোমরা? কারণ আমাকে সবসময় সরলরেখার সমীকরণ বানানোর পরে তারপর তো সেই ধ্রুবক এই চলরাশির সহগগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে। আর যদি আমি এই দেখো প্রথমে আমি বলে নিই, তাহলে চলরাশির মানে সরলরেখার সমীকরণটা কী ছিল একবার যদি আমি বলি, তোমাদের মনে আছে কিনা জানি না। তাহলে চলরাশির সমীকরণটা মানে সরলরেখার সমীকরণটা ছিল এটা এইভাবে, ax + by + c = 0। এটাই একটা সরলরেখার সমীকরণ। এইখানে দেখো তো এই যে ধ্রুবকটা আছে সি, সেটা কি সমান সমানের বাঁ দিকে আছে নাকি সমান সমানের ডান দিকে আছে? তোমরা কি জানো যে এটা সমান সমানের বাঁ দিকে আছে, তাই তো এই ধ্রুবক পদটি। তো এখানে দেখো তো 11টা সমান সমানের ডান দিকে ছিল না বাঁ দিকে ছিল? ডান দিকে ছিল, তাই তো। তাহলে আমি কি ডান দিকেরটা দিয়ে সরলরেখার সমীকরণ হিসাবে আমি কি ধ্রুবকগুলোর অনুপাত বের করতে পারবো? যে a1/a2, আবার b1/b2, আবার c1/c2। আমি এই সি এর কথা বলছি এখানে। এই 11টা তো সি, এখানে এই c1 মানে 11, এই 11টা, আর এই c2 মানে এই 12টা দ্বিতীয় সমীকরণের। তো তাহলে মূল কথা কি, যে ডান দিকে থাকুক ভালো বাঁ দিকে থাকুক, তোমাকে যদিও বা ডান দিকে থাকে তাহলে মনে মনে সেটাকে, যদি তুমি না লেখো এরকম করে যদি না লিখতে চাও, তাহলে মনে মনে সেটাকে বাঁ দিকে কল্পনা করে নিতে হবে। কেমনভাবে কল্পনা করবে, যে ডান দিকে +11, তো মনে মনে বাঁ দিকে কল্পনা করলে কী হবে, -11। তাহলে যেমনই দেখো -11 হয়েছিল। তো এইভাবে তুমি এই লাইনটা না লিখেও করতে পারো, সেটা তোমার অভিরুচি, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, মনে মনে করতে পারলেই হবে। তো চলো এবার দেখা যাক। এখান থেকে এবার প্রথম সমীকরণ থেকে আমরা এটা পেলাম, আর দ্বিতীয় নম্বর সমীকরণটা লিখলাম এখানে। লিখে -12 ওইদিকে ছিল, আমি সমান সমান বাঁদিকে নিয়ে এইভাবে দ্বিতীয় নম্বর সমীকরণটা লিখে ফেললাম। এবার a1/a2 বের করলাম,
এখান থেকে a1 মানে কি, প্রথম সমীকরণে a1 হচ্ছে এই 5টা, কারণ a1 সবসময় x এর সহগ হয়, তাই a1 হচ্ছে 5। আর দ্বিতীয় নম্বর সমীকরণের a2 কি, a2 হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ, তাই a2 কি, a2 হচ্ছে এই দেখো 2। তাই আমি এখানে 5/2 লিখলাম। তারপর দেখো দেখো তো b1 মানে কি, b1 মানে হচ্ছে প্রথম নাম্বার সমীকরণের y এর সহগ। তাহলে প্রথম নম্বর সমীকরণের এই যে হচ্ছে y এর সহগ +3, তাহলে b1 আমি +3 লিখলাম। এবং b2 কি হবে, দ্বিতীয় নম্বর সমীকরণে y এর সহগ, b2 হচ্ছে -7, তাই আমি এখানে -7 লিখলাম। তাহলে এখানে মাইনাস করে দিলে হয়ে গেল 3/7। সেই একইভাবে c1/c2 লিখলাম, -11/12 আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখলাম কি যে a1/a2 এই 5/2 আর b1/b2 মানে হচ্ছে -3/7 কি সমান না, সমান না। তাই লিখে দিলাম এখানে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। যেহেতু এটা অসমান, তাই আমরা কি বলতে পারি যে সমীকরণ দুটি যে কোনো মানে সরলরেখা দুটি যে কোনো একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, কারণ এই দুটো অসমান হলে যে কোনো একটা বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে সমীকরণ দুটি পরস্পর ছেদী সরলরেখা হবে। এবার বি দাগ দেখো কি বলে, এখানে কি গ্রাফ আঁকতে হবে, কি বলেছিল এখানে দেখো তো 3 দাগের প্রশ্নে নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাত সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পর ছেদী বা সমাপতিত হবে কিনা লিখি। আচ্ছা, এখানে কোনো গ্রাফ তোমাকে আঁকতে বলেনি, এখানে জাস্ট বলেছে তুমি দেখে বলো যে এটা পরস্পর সমান্তরাল হবে নাকি একটার উপর দিয়ে আরেকটা যাবে, মানে পরস্পর সমাপতিত হবে নাকি পরস্পর ছেদী হবে, সেটা আমরা অঙ্ক করব আর অনুপাত বের করব। অনুপাত বের করে ডাইরেক্ট বলে দেবো, ব্যাস এইটুকুই কাজ এখানে। বি দাগ দেখো তো কি বলছে, বি দাগ বলছে 6x - 8y = 2। এখান থেকে 2 যদি বাদিকে নিই -2। তারপর দেখো আবার 2 নম্বর সমীকরণ 3x - 4y = 1 +1 যদি বাদিকে নাও এখানে -1। এখন আমি সম্পর্ক নির্ণয় করব a1/a2। দেখো অনুপাত যদি করি a1 মানে কত হচ্ছে এখানে 6, a2 মানে কি হচ্ছে 2 নম্বর সমীকরণের x এর সহগ কত 3, তাহলে 6/3 কাটাকাটি করলে 3 দুগুণে 6 2, তাই 2 উত্তর। এবার দেখো তো b1/b2 কি হয়, b1 মানে হচ্ছে 1 নম্বর সমীকরণে y এর সহগ, 1 নম্বর সমীকরণে y এর সহগ -8, তাই আমি এখানে লিখলাম -8। আর b2 মানে কি, b2 মানে হচ্ছে 2 নম্বর সমীকরণে y এর সহগ -4, তাই আমি -4 লিখলাম। কাটাকাটি করলে 4 দুগুণে 8, মাইনাস কেটে দিও, তাহলে এখানে 2 চলে আসলো। এবার দেখো তো c1/c2 কি হয়, c1 হচ্ছে দেখো 1 নম্বর সমীকরণে ধ্রুবক পদটি কত -2, কারণ এইখানে 2 ডান দিকে ছিল, এই পাশে আমি বাঁ দিকে নিয়ে এসেছি, তাই +2 হয়ে গেল -2, তাহলে আমি এখানে লিখলাম -2। আর c2 হচ্ছে 2 নম্বর সমীকরণের ধ্রুবক, তাহলে 2 নম্বর সমীকরণের ধ্রুবকটি কি রয়েছে -1, তাই আমি -2/-1 লিখে মাইনাস কেটে দিলাম, তাই হয়ে গেল 2, শুধু 2। তাহলে এবার কি দেখো এখানেও বের হলো 2, এখানেও বের হলো 2, এখানেও বের হয়েছে 2, তাই আমরা বলতে পারি a1/a2 = b1/b2 = c1/c2। তাহলে এই সব কয়টা যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, একটা সরলরেখা তার উপর দিয়েই আরেকটা সরলরেখা চলে গেছে, তাহলে একটা সরলরেখার উপর আরেকটা সমাপতিত হয়েছে, সেখানে অসংখ্য আমরা সাধারণ বিন্দু পাবো। তাই আমরা বলছি সুতরাং সমীকরণ দুটি পরস্পর সমবাতিত সরলরেখার সমীকরণ। তারপর দেখো আমরা সি দাগের অঙ্কটা কি বলছে, আমরা এখানে দুটো সরলরেখার সমীকরণ লিখলাম, মানে দুটো সমীকরণটা লিখে দিলাম, যেটা ছিল বইতে কি ছিল 8x - 7y = 0, আর আরেকটা ছিল 8x - 7y = 56। এই 56 ডান দিকে ছিল, আমি বাঁ দিকে নিয়ে সরলরেখার সমীকরণ আকারে লিখে দিলাম। তোমরা যদি এটা একটা লাইন না করতে চাও তাহলেও ঠিক আছে, করবে না, কিন্তু তোমাকে মনে মনে এই 56কে বাঁ দিকে ভাবতে হবে। বাঁ দিকে ভাবলে 56টা কী হয়ে যাবে -56। দেখো তো -56 বসিয়েছি আমি, দেখো -56 বসিয়েছি কোথায়, যখন আমি এই ধ্রুবক পদের অনুপাতগুলো বের করছিলাম c1/c2। তুমি যদি এটা মনে মনে করতে পারো তাহলে তোমার এই এক্সট্রা এই সরলরেখা লেখার কোনো দরকার নেই, আর লিখেও দিও, তাহলে পরীক্ষায় ভুল হওয়ার চান্স কম থাকে। এবার দেখো
এবার আমরা a1/a2 একইভাবে a1/a2 বার করলাম, 1 পেলাম, b1/b2 বার করলাম, কত 1 পেলাম, c1/c2 বার করলাম, 0 পেলাম। কেন দেখো, তাহলে এখানে সি কি, 1 নম্বর সমীকরণে c1 মানে কি 1 নম্বর সমীকরণে ধ্রুবক পদটি। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে ধ্রুবক পদ, এখানে দেখো ডান দিকে তো শূন্য, সরলরেখার সমীকরণেও ডান দিকে শূন্যই তো ছিল। দেখো সরলরেখার সমীকরণটা ছিল ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো। এইখানে প্লাস সিটা কি এই সমীকরণের ক্ষেত্রে এখানে তো কিচ্ছু নেই, তাই তো। তাহলে প্লাস সিটা আমরা প্লাস 0 ধরতে পারি, তাই তো। তাহলে এখানে যদি আমি এইভাবে লিখতে চাই এটাকে, 8x মাইনাস 7y প্লাস 0 সমান সমান 0, তাই তো। এখানে কিচ্ছু নেই মানে আমি এটাকে এইটা ভাবলাম, এখানে কিচ্ছু নেই আমি এটাকে 0 ভাবলাম। আর কেন আমি এখানে 0 ভাবছি এটাকে কিছু নেই মানে, কারণ আমি এই পুরো সমীকরণকে একটা সরলরেখার সমীকরণ আকারে ভাবছি, তাই তো। কারণ এটা সরলরেখার সমীকরণ, তাহলে সরলরেখার সমীকরণ আকারে ভাবার জন্য কি করতে হবে, মনে মনে ভাবতে হবে সরলরেখার সমীকরণটা কি ছিল, ax ছিল প্লাস by ছিল প্লাস সি ইকুয়ালস টু 0 ছিল। এখানে সব কটাই মিলে যাচ্ছে, ax এখানে 8x এর জায়গায় 8 আছে, প্লাস by এর জায়গায় এখানে মাইনাস 7y আছে। এইখানে শুধুমাত্র প্লাস সিটা ছিল না, তাই প্লাস সিও আমি প্লাস 0 দিয়ে দিয়েছি, সমান সমান শূন্য, এই যে সমান সমান শূন্য। তাই এখানে সির জায়গায় কি হয়ে গেল, সির জায়গায় হয়ে গেল 0। আশা করি তোমরা বুঝে গেছো, তাই আমি এখানে 0 লিখলাম। তাহলে c1 কি, c1 হলো এখানে কিছু নেই মানে 0 ভাবলাম, 0। আর c2 কি, 2 নম্বর সমীকরণের এই ধ্রুবক পদটি -56, তাই আমি এখানে -56 দিলাম। আর এবার কি হলো, যদি কোনো শূন্যকে কিছু দিয়ে ভাগ করো কি হয়, শূন্যই হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখলাম a1 বা, এবার দেখো এইটা 1 পেলাম, এইটা 1 পেলাম, এটা 1 পেলাম না। তাহলে আমরা দেখলাম a1/a2 ইকুয়ালস টু b1/b2 আর নট ইকুয়ালস টু c1/c2, ঠিক আছে। কারণ c1/c2 তো আর 1 না, তার জন্য নট ইকুয়ালস টু। আর এটা মানে কি জানি আমরা, এটা মানে জানি সমীকরণ দুটি পরস্পর সমান্তরাল কিন্তু সমানুপাতিত না, এরকম সমান্তরালভাবে চলে গেছে, এই একটা আর এই একটা, ঠিক আছে। তাহলে লিখলাম সমীকরণ দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই অসমপাতিত মানে কি, যে দুটো সরলরেখা এইভাবে একটার দূর দিয়ে আরেকটা গেছে, একটার উপর দিয়ে আরেকটা যায়নি, এইভাবে যায়নি, ঠিক আছে। একটা সমীকরণের পাশ দিয়ে আরেকটা এরভাবে চলে গেছে সমান্তরালভাবে। তারপর কি বলছে দেখো, ডি 4x প্লাস 3y সমান সমান 6, এই 1 নম্বর সমীকরণ এটা, এই 6টাকে বাদিকে নিয়ে আসো, এইভাবে লেখো। 2 নম্বর সমীকরণ 4x মাইনাস 5y ইকুয়ালস টু -7, এই -7টাকে বাদিকে নিয়ে আসো, এইভাবে +7 হয়ে যাবে। সেখান থেকে a1/a2 বার করো, b1/b2 বার করো, c1/c2 বার করো। কি দেখা যাচ্ছে, a1/a2 হচ্ছে 1, b1/b2 হচ্ছে 3/5, c1/c2 হচ্ছে -6/7। তাহলে আমরা কি দেখতে পারলাম, এই 1 আর এই 3/5 কি সমান না, সমান না, তাই লিখে দিলাম a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। যেহেতু এই দুটো পরস্পর অসমান, তাই আমরা কি লিখতে পারি, সুতরাং সমীকরণ দুটি পরস্পর ছেদি সরলরেখার সমীকরণ। কারণ যেই অসমান হয়ে যায় a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, তাহলে এর মানে কি মুখস্থ করতে বলেছিলাম একটা ছক, তোমাদের বইতেও ছকটা আছে, তাহলে মুখস্থ করবা, ওখানে লেখা আছে যদি পরস্পর a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হয়ে যায়, তাহলে যে কোনো একটা বিন্দুতে সরলরেখা দুটি ছেদ করবে। তাহলে এটা হয়ে গেল। এবার 4 দাগ দেখো কি বলছে, নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। শুধুমাত্র কাদের লেখচিত্র আঁকবো, যেগুলি সমাধানযোগ্য তাদের শুধুমাত্র লেখচিত্র আঁকবো, ঠিক আছে। আর যেগুলি সমাধানযোগ্য নয় তাদের কোনো আমরা লেখচিত্র আঁকবো না। এবার দেখো বলেছে 4-এর এ দাগ, 4x প্লাস 3y ইকুয়ালস টু 20
আর কি বলেছে 8x + 6y = 40। তাহলে এখান থেকে দেখলাম 4x + 3y = 20। এখান থেকে +20 বাদিকে নিয়ে চলে আসলে -20, এইটা 1 নম্বর সমীকরণ। আর এইখানে 2 নম্বর সমীকরণের +40কে বাদিকে নিয়ে চলে আসলে -40, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। তারপর দেখো এখান থেকে আমরা প্রথমে এটা দেখি যে অনুপাতগুলো কি হচ্ছে a1/a2। এ মানে কি 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে a4, 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে a2 কি a2 হচ্ছে 2 নম্বর সমীকরণের 8। তাই আমরা a1/a2 4/8, যেই 4/8 কাটাকাটি করলাম 4 2 × 8, তাহলে কি পেলাম 1/2 পেলাম। এবার দেখো তো b1/b2 কি বেরোচ্ছে, b1 হচ্ছে 1 নম্বর সমীকরণের y এর সহগ 3, আর b2 হচ্ছে 2 নম্বর সমীকরণে y এর সহগ, এই যে 2 নম্বর সমীকরণ এখানে y এর সহগ +6। তাই আমি এখানে 6 লিখলাম, 3/6, 3 2 × 6, তাহলে কত উত্তর 1/2 উত্তর, তাই তো। এবার দেখো c1/c2 সেম একই আকারে আমরা কি পেলাম 1/2 পেলাম। এবার দেখলাম a1/b, দেখো a1/a2 1/2 বের হলো, b1/b2 1/2 বের হলো, c1/c2 1/2 বের হলো, এই সব কয়টা সমান। তাহলে আমি লিখলাম a1/a2 = b1/b2 = c1/c2। যেহেতু এই তিনটে পরস্পর সমান, তাই আমরা বলতে পারি যে সমীকরণ সরলরেখা সমীকরণটি কেমনভাবে একটার উপর দিয়ে আর একটা চলে যাবে, মানে এটা হচ্ছে তোমার সমপাতিত সরলরেখা সমীকরণ। এক্ষেত্রে আমরা অসংখ্য সাধারণ সমাধান পাবো, যেই অসংখ্য পাবো সেক্ষেত্রে মোট 1 2 3টে বলেছে, 3টে তোমার পয়েন্ট দেখাও, 3টে বিন্দু দেখালেই হবে কি সাধারণ সমাধান। এক্ষেত্রে তো অসংখ্য পাবো, সেক্ষেত্রে মোট 3টে বলেছে, 3টে সাধারণ সমাধান দেখালেই হবে। তাহলে চলো আমরা কিভাবে সাধারণ সমাধান দেখাবো 3টে, মানে আমরা 3টে ছেদবিন্দুর x আর ওয়াইটা বিচার করব। এখানে আমি এবার এই সরল রেখাটা ছক কাগজে আঁকার জন্য কি দরকার হয়, আমাদের দুটো ছক দরকার হয় না, যেখান থেকে আমরা x আর y এর মান পাই, ঠিক আছে। তাহলে দেখো তো প্রথম 1 নম্বর সরলরেখার জন্য আমরা এই ছক বানিয়েছি, 2 নম্বর সরলরেখা সমীকরণের জন্য এই ছক বানিয়েছি। তাহলে এই ছকে আমি y কে 0 ধরলে x পেয়ে গেলাম 5, y কে এবার 0-র পরে আর কত ধরবো বলো তো, এইখানে 5 কিভাবে পাচ্ছি বলো তো, 5 আমি এইভাবে পাচ্ছি, x = এই y এর মানটা y = 0 আমাদের এইখানটায় বসাতে হবে। x এর এখানে x = কি 20 - 3 গুণ y এর মান বসিয়ে দাও 0/4 = কত 20 - 3 গুণ 0, 0-র সঙ্গে কোনো জিনিস গুণ করলে 0ই হয়ে যায়, 0/4 = 20/4। তাহলে কত হচ্ছে উত্তর 4 5 20, আমরা কত পেলাম 5 পেলাম, তাই তো। তাই আমি এখানে 5 লিখলাম, সিম্পল। তাহলে এইভাবেই আমরা এই 0-র পরে y 4 ধরলাম, 4 ধরলে আমরা x পাবো 2, একইভাবে এইভাবে যেটা আমরা করেছিলাম এখানে। আর y = 8 ধরলে আর x এর মান পাবো -1, সিম্পল। আর আমি এখানে কিভাবে বুঝবো যে 0-র পরে আমার এটা 4 হবে, 2 3 কিছুই হবে না, মানে হবে তো 2 3ও, 2 3ও হলে তোমরা এখানে 2 3 নিলাম না কেন আমি, কারণ এখানে 2 অথবা 3 নিলে 4-এর এখানে আমি মনে করো 2 নিলাম, 1 নিলে আমরা দেখলাম এইখানে যে 2 হয়েছে, এইখানে 2 না হয়ে এখানে 2 না হয়ে আমি এমন সংখ্যা পেলাম যেটা পয়েন্টে চলে আসছে, সামথিং 0 পয়েন্ট মনে করো 5 6 কিছু আসছে, অথবা এইখানে চলে আসছে তোমার 3.492 এরকম কিছু চলে আসছে। তাহলে জিনিসটা পয়েন্টে যখন আসে তখন আমি ছক কাগজের এই ঘরগুলোতে কেমনভাবে বসাবো, একটু ঝামেলা হবে, বসানো যাবে কিন্তু একটু ঝামেলা হবে, কারণ আমি 1 ঘর যেতে পারি, 2 ঘর যেতে পারি, 3 ঘর যেতে পারি, কিন্তু পয়েন্ট 3-এর পরে মনে করো 3 পয়েন্ট সামথিং এলো, এবার কিভাবে যাবা এখানে একটু আন্দাজে যেতে হয় কোনো সময়, অথবা বের করে নিতে হয় একটা ঘর, তার জন্য যাতে এখানে কোনো দশমিক না চলে আসে, তার জন্য আমাদের সবসময় দেখতে হয় যে পূর্ণ সংখ্যা আসে যাতে। তাহলে কিভাবে পূর্ণ সংখ্যা পাবো, প্রথম একটা যদি পূর্ণ সংখ্যা তুমি বের করে দিতে পারো, প্রথমে 0 দিয়ে দেখবে পূর্ণ সংখ্যা হচ্ছে নাকি, অথবা 1 দিয়ে দেখবে পূর্ণ সংখ্যা হচ্ছে নাকি, 2 দিয়ে দেখবে, একটা যেই পূর্ণ সংখ্যা পেয়ে যাবে x এর এখানে, পরেরগুলো বের করা একদম ইজি। কেন
এই যে প্রথম যে মানটা দিয়ে পূর্ণসংখ্যা পেয়েছো সেই মানের সঙ্গে এই এক্সের হরকে যোগ করে দিতে হয়। তাহলে 4 যোগ এই 0 মানে কত, এই 4 পেলাম। এবার এই 4-এর পরের সংখ্যাটা কী দিয়ে পূর্ণ সংখ্যা পাবো, এই 4-এর সঙ্গে এই 4 যোগ করে দেব। তাহলে 4 যোগ 4 আমি কত পেলাম, 8। তাহলে আমরা বলতে পেলাম যে 8 দিয়ে একটা পূর্ণ সংখ্যা পাবো। এইভাবে আমি এইগুলোও বের করেছি, ঠিক আছে। তাহলে চলো তো 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে এই ছকগুলো পেলাম, 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে এই ছক পেলাম। এবার আমি এই দুটো ছকের থেকে প্রথম 1 নম্বর সমীকরণ পাবো, এখান থেকে আরেকটা সমীকরণ পাবো। দেখো তাহলে এই সমীকরণটা প্রথমে গঠন করা যাক। এক্স এর মান রয়েছে 5 আর ওয়াই এর মান রয়েছে 0, মানে কি আমার যেতে হবে 5,0 ঘর, তাই তো, কারণ এক্স 5 ওয়াই 0, 5,0 যেতে হবে একটা বিন্দু। চলো যাই। তাহলে দেখো এখানে এই দেখো এই যে হচ্ছে 5,0 আর উপরে উঠবো না, তাহলে এই ঘরটা। তারপরে দ্বিতীয় নাম্বারে কি বলছে, এক্স 2 ঘর ওয়াই 4 ঘর, 2,4 যাও। তাহলে 2,4 চলো যাই। দেখো এই যে এক্স 1 ঘর, এই যে 2 ঘর, 2,4। তাহলে +4 আমি কি জানি উপরের দিকে ওয়াই প্লাস হয়, তাহলে 2,+4 কোন দিকে যাব, এই যে 2 এইখানে, এবার 4, 1 2 3 4। তাহলে এখানে আমি পেয়ে গেলাম 2,4। এইবার দেখো আর একটা বিন্দু কি বলছে, -1,8, এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে 8। তাহলে চলো -1,8 যাই। এইবার দেখো এখান থেকে মাইনাস কোন দিকে, এইখান থেকে আমরা জানি এক্স এই দিকে মাইনাস হয়, ঠিক আছে, আর এক্স এই দিকে ডান দিকে প্লাস হয়। তাহলে আমি বলছি -1 যাও। তাহলে কি কোন দিকে যাব, এই দেখো আমি গেলাম -1। এখানে যাওয়ার পরে ওয়াই কত, ওয়াই হচ্ছে +8 ঘর উঠতে বলেছে। তাহলে +8 ঘর কি আমরা জানি ওয়াই প্লাস হয় সবসময় উপরের দিকে। তাহলে এখান থেকে 8 ঘর উপরে উঠবো, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি এইখানে পেলাম -1,8। চলো তাহলে আমি এই সবগুলো বিন্দু বসাতে পারলাম। বসিয়ে আমি এখানে স্কেল দিয়ে একটা এ বি সরলরেখা টেনে নিলাম, ঠিক আছে। তারপরের ক্ষেত্রে আমি পরের সমীকরণটা টানার জন্য আরও অন্য বিন্দুগুলো নেব। তাহলে রয়েছে 5,0, এক্স 5 ঘর ওয়াই 0 ঘর, 5,0 চলো নি। এই দেখো এই 5,0 আর এখানেও 5,0 পেয়েছিলাম, তাহলে একই বিন্দুতে পাবো, তাই তো। এই দেখো 5,0তেও লাল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এই বিন্দুটা পেলাম। তারপরেরটা এক্স -1 আর ওয়াই 8। তাহলে আমি এক্স -1 যাব আর ওয়াই যাব 8। তাহলে আমি এক্সটা এই -1 গেলাম আর ওয়াই 8 কত দূর হয় এখান থেকে, এই যে 5 6 7 8। এই বিন্দুটা প্রথম ক্ষেত্রেও আমি পেয়েছিলাম, প্রথম সমীকরণের ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রেও পেলাম। তারপরের বিন্দুটা কি বলছে, যাও এক্সটা -7 ঘর ওয়াইটা যাও 16 ঘর, তার মানে বিন্দু যাও -7, 16 -7, 16 বিন্দু। চলো তাহলে এক্সটা মাইনাস কোন দিকে, এক্সটা মাইনাস হবে বাঁ দিকে। তাহলে -7 ঘর, এই যে 5 6 7, -7 যাওয়ার পরে ওয়াইটা বলেছে কত, ওয়াইটা বলেছে +16। তাহলে 16 উপরের দিকে হবে ধনাত্মক রাশি ওয়াইয়ের। তাহলে এইখান থেকে -27 পরে 16 ঘর যেতে হবে উপরের দিকে। চলো উপরের দিকে উঠি 16 ঘর, এখান থেকে এই যে 5 আর 5 10 15, আর এই যে 1 ঘর 16, এইখানে হবে বিন্দুটা। দেখো এই একটা বিন্দু পেলাম তাও এই প্রথম সরলরেখার উপরে, এখানে একটা বিন্দু পেলাম তাও প্রথম সরলরেখার উপরে, এখানে একটা বিন্দু পেলাম তাও প্রথম সরলরেখার উপরে। তাহলে আমি আরেকটা লাল কালার দিয়ে সরলরেখা টেনে দিলাম এখানে, দেখেছো। তাহলে সরলরেখাটা একটার উপরেই আর একটা পড়েছে। তাহলে এটা কি দেখা গেল, এটা দেখা গেল সমপাতিত সরলরেখা। এক্ষেত্রে অনেক বিন্দু পাওয়া যাবে, কিন্তু আমাকে প্রশ্নে বলেছিল যে 3টে সাধারণ সমাধান দেখিয়ে দাও। তাহলে আমি এই যে কোনো 3টে সাধারণ সমাধান দেখিয়ে দেব। তাহলে চলো তো, এখানে 3টে সাধারণ সমাধান হলো। প্রথমে নিয়েছি আমি 5,0, এক্ষেত্রে এইটা নিয়েছি আমি প্রথমে 5,0। তাহলে 5,0 নিলে এক্স কত তুমি জানো, এক্স কি, এক্স 5 আর ওয়াই কি, ওয়াই 0, কারণ এই প্রথমেরটা এক্স হয় পরেরটা ওয়াই হয়। পরের বিন্দু আমি কি নিয়েছি 2,4, দেখো তো এটা নিয়ে নিয়েছি আর একটা বিন্দু 2,4। তাহলে 2,4-এর ক্ষেত্রে এক্স কত 2 আর ওয়াই কত 4, ব্যাস সিম্পল। পরেরটা নিয়ে নিয়েছি -1,8, এই দেখো কোথায় ছিল, এই দেখো -1,8। এক্ষেত্রে এক্স কত হবে, এক্স হবে -1 আর ওয়াই হবে 8, ব্যাস। আর বি দাগের কি বলেছে প্রশ্ন, একটা অঙ্ক হয়ে গেল। বি দাগে দেখো কি বলেছে, বি দাগে বলেছে
4x প্লাস 3y ইকুয়ালস টু 20, 1 নম্বর সমীকরণ। তারপর এটা বলেছে 12x প্লাস 9y ইকুয়ালস টু 20, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমি এখান থেকে এই 20টা ডান দিকে ছিল, 20টাকে বাঁ দিকে নিয়ে আসলাম, -20 লিখলাম। সেই একইভাবে এখানেও 20টা ডান দিকে ছিল, এটাকে বাঁ দিকে এনে -20 লিখলাম। এবার এখান থেকে a1/a2, b1/b2, c1/c2 করে কি দেখলাম, একটা বের হলো 1/3, একটা বের হলো 1/3, আর একটা বের হলো 1। তাহলে আমরা কি লিখতে পারলাম, এখান থেকে আমরা লিখলাম a1/a2, কারণ এইটা সমান সমান এইটা b1/b2, তাই তো। তাই আমি লিখলাম a1/a2 ইকুয়ালস টু b1/b2। দেখো তো 1 মানে কি 1/3 না, তাই আমি লিখলাম তারপর নট ইকুয়ালস টু কি c1/c2, তাই তো এইটা। তাহলে এটা লেখার পরে তোমরা কি জানো, যখন এরকম আকারের আমরা অনুপাতগুলো পাই তখন সরলরেখাটি কি হবে, পরস্পর সমান্তরাল হবে, কিন্তু একটার উপর দিয়ে আরেকটা যাবে না, এরকম পাশাপাশি যাবে। তাহলে এক্ষেত্রে কি কোনো সাধারণ বিন্দু পাবে, কোথাও ছেদ করেছে, ছেদ করেনি। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে আমরা গ্রাফও আঁকবো না, গ্রাফ আঁকার কোনো দরকার নেই, কারণ কোনো সাধারণ বিন্দু পাবাই না। তাই বলছি সহ সমীকরণ দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই অসমপাতিত বললাম কেন, কারণ একটার উপর দিয়ে আর একটা যায়নি, এক্ষেত্রে একটার উপর দিয়ে না যে একটার পাশ দিয়ে আর একটা গিয়েছে, তাই অসমপাতিত। তারপর দেখো সি দাগ কি বলছে, সি দাগও একইভাবে তোমরা করবে। এখান থেকে 1 নম্বর সমীকরণ এইভাবে লিখে এইটা বের করে নেবে। এক্ষেত্রে তোমরা পরেরটা লিখবে 3x/4 মাইনাস y/8 ইকুয়ালস টু 1। এইবার এখানে এটা যদি লসাগু করো 8 লিখে উপরে এরকম হয়ে যাবে। তারপর দেখো কোনাকুনি গুণ করে দেবে, 8 একে 8। তারপর আর এখানে 1-এর সঙ্গে নিচে কিছু নেই, মানে 1-এর সঙ্গে এটা গুণ হবে, এখানে লিখে দিলে 8টাকে এই পাশে নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাবে। এখান থেকে 2 নম্বর সমীকরণ পেয়ে যাবে। তারপর অনুপাতগুলো দেখো তো কী হয়, এখান থেকে a1/a2 কী পেলে তুমি, a1/a2 দেখো তো 1 নম্বর সমীকরণে a1 কত, x এর সহগ 4, তাই আমি লিখে দিয়েছি 4। আর a2 মানে কি 2 নম্বর সমীকরণে x এর সহগ, 2 নম্বর সমীকরণে x এর সহগ কি 6, আমি লিখে দিয়েছি 6। এবার কাটাকাটি করলে তুমি 4 আর 6-এর মধ্যে 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, তাহলে আমি কী পেলাম, 2/3 পেলাম। এবার একইভাবে b1/b2 বের করলে আমি পাবো -3। আমি একইভাবে c1/c2 বের করলে কত পাবো, আমি পাবো 5/2। তাহলে আমি কি দেখলাম, একটার সঙ্গেও একটা মিল নেই, তাহলে সবকটাই অমিল। সবকটা অমিল হলে আমরা কি পড়েছিলাম বইতে, আমরা ছকটাতে পড়েছিলাম, যে আমি তোমাদের সেই ছকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ছকটা কোথায় আছে, দেখো দেখো ছকটা কোথায়, খুঁজে পাওয়াটা একটু মুশকিল। এই দেখো a1/a2 যদি নট ইকুয়ালস টু b1/b2 হয়, তাহলে কি হচ্ছে, এটা দুটি পরস্পর ছেদি সরলরেখা, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পেলাম। তাহলে এটা কি, আমাদের এটা বেরিয়েছিল যে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, তাই তো। আর আমরা এর সঙ্গে আরও পেয়েছিলাম যে এটাও তার পরেরটাও c1/c2 সঙ্গেও মিলেনি। আমাদের এটা লেখার আর দরকার নেই, কারণ প্রথমেই সিদ্ধ হয়ে যাচ্ছে যে আমরা কি বলতে পারি, প্রথম দুটো লিখেই বলতে পারি যে যেহেতু এই দুটোই অমিল হয়ে গেছে তার জন্য এটাই হবে, বুঝেছো। তার জন্য পরেরটা আর লেখার কোনো দরকার নেই, সি এরটা, ঠিক আছে। এইভাবে লেখার কোনো দরকার নেই, প্রথমে এই দুটো দেখিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। চলো যাই সেখানে। তাহলে এটা লেখার পরে সুতরাং লিখতে হবে সমীকরণ দুটি পরস্পর ছেদি সরলরেখা। এবার যেহেতু ছেদ করেছে তাহলে আমাদেরকে গ্রাফ আঁকতে হবে, গ্রাফ করে সেই সাধারণ সমাধানের এক্স আর ওয়াইটা বলতে হবে কত কি হলো। তাহলে চলো গ্রাফ আঁকতে গেলে আমরা গ্রাফ তো আর সরাসরি আঁকতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সেই ছক বানাতে হবে। দুটো সমীকরণের ক্ষেত্রে দুটো ছক। তাহলে চলো আমরা ছক বানাই। 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা এই ছকটা পেলাম, 2 নম্বরের ক্ষেত্রে এই ছকটা পেলাম। এখানে
এক্স লিখলাম। কিভাবে এক্স এর মানটা এটা লিখলাম আমরা, 1 নম্বর সমীকরণ থেকে এক্স বার করো। দেখো তো 1 নম্বর সমীকরণ থেকে এক্স বার করলে কি হয়, এখান থেকে যদি আমি এক্স বার করি, চলো বার করে আমি দেখিয়ে দিই তোমাদের। এখানে এই লাইনের পরের থেকে আমি লিখছি 4x ইকুয়ালস টু 20টা ডান দিকে নিয়ে গেলে +20 হয়ে যাবে, 3yটা ডান দিকে নিলে -3y হয়ে যাবে, বা এখানে শুধু x যদি নিই তাহলে 4টা গুণ আকারে ছিল, এখানে ডান দিকে x এর ডান দিকে আসলে কি হবে, মানে সমান সমানের ডান দিকে আসলে ভাগে চলে যাবে, তাই 20 - 3y/4। তাহলে আমরা এইটাই তো পেলাম x এর মান, তাই আমি এখানে বসিয়ে দিয়েছি x এর ঘরে যে 20 - 3y/4, আর y মানে y রেখে দিয়েছি। এবার দেখো সেই সেমভাবে y0 ধরে দেখো তো x এর মানটা কি পাচ্ছি আমরা, না কি পেলাম, 5 পেলাম। তাহলে আমরা এখানে 0 পরে আর কি ধরবো, এই 4টা x এর এই হরটা 0-র সঙ্গে যোগ করে দাও, 4 + 0 মানে 4 পাবো। তারপরের ঘরটা ওইভাবে বের করলাম 12, 4 আর 4 কি 8 পাই। আমি একটু 8-এর থেকেও দূরের ঘর ধরেছি, 8 দিলেও হবে, 8-এর থেকেও আমি একটু দূরের ঘর ধরেছি। 8-এর সঙ্গে 4 যোগ করো কত, 8 + 4 কত, 12। তা আমি এখানে 12 নিলাম। তারপরেরটাও এইভাবে তোমরা বের করতে পারবে। পরের সমীকরণের ক্ষেত্রে এক্স এবং ওয়াইটা কি, এই মানগুলো নিয়ে তোমরা এভাবে বিন্দুগুলো পাবে। চলো এবার এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসিয়ে সমীকরণটা তৈরি করি। প্রথমের ক্ষেত্রে আমরা এক্সটা 5 আর ওয়াইটা 0, তাহলে আমরা কি বিন্দু দেব, 5, 0 বিন্দুটা বসাবো। চলো বসাই। এখান থেকে দেখো x5 কত দূর, এই অবধি 5, আর 0 মানে উপরের দিকে উঠবো না নিচের দিকেও নামবো না, তাহলে আমরা এইখানেই পাবো বিন্দুটা। তাহলে এই যে বিন্দু বসিয়ে দাও। তারপরে কি বলেছে দেখো, তারপরের বিন্দুটা হচ্ছে x হচ্ছে 2 ঘর, y 4 ঘর, তাহলে 2, 4। চলো যাই। x হচ্ছে 1 2 ঘর আর y 4, মানে উপরের দিকে +4। তাহলে এই 2 ঘর যাওয়ার পরে 1 2 3 4 এইখানে পেলাম, 2, 4 এখানে পেলাম। তারপরে কি বলছে, x যাও -4 ঘর, y যাও +12। তাহলে চলো তো যাই। এখান থেকে দেখো x -4, তার মানে x মাইনাস কোন দিকে, বাঁ দিকে x মাইনাস হয় না ডান দিকে হয়, আমরা কি জানি বাঁ দিকে xটা মাইনাস হয় আর ডান দিকের x প্লাস হয়। তাহলে আমাকে যেতে হবে -4, তাহলে আমি যাব এই দিকে মূল বিন্দু থেকে। তাহলে -4 এইদিকে চলো, 1 2 3 4, এটা হচ্ছে -4, কত ছিল, 12 ছিল, এটা পজিটিভ ছিল +12। তাহলে আমরা ওয়াইটা প্লাস কোন দিকে, উপরের দিকে। তাহলে চলো উপরের দিকে যাই, 12 ঘর এখানের পরে, 12 ঘর উপরে মানে কি, এই যে 5 ঘর, এই যে 5 10 11 12, তাহলে এই বিন্দু পেলাম। তারপরের বিন্দুটা কি বলেছে দেখো, এই যে হ্যাঁ, এখানে আমরা 3টে বিন্দুই বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দাগ টেনে দাও, তাহলে একটা সরলরেখা পাবে তুমি। চলো এই কালো দাগটা হচ্ছে AB, এই প্রথম সরলরেখা, তাই আমি AB লিখে দিলাম। এই একইভাবে দ্বিতীয়টা, এই ছকটা বসালেও আমরা এই লাল রঙের সরলরেখাটা পাবো, এই সরলরেখাটা। তাহলে দেখো তো এই সিডি সরলরেখা কোথায় গিয়ে দুটো সমীকরণ, মানে দুটো সরলরেখা এক জায়গায় ছেদ করেছে, এই পি বিন্দুতে কত বিন্দু, সেটা 2, 4 বিন্দু। তাহলে দেখো এই দেখো এটা কত, 1 2, এক্স এর মান এখানে 2, আর ওয়াইটা কত দূর, 1 2 3 4, তাই এটা হবে 2, 4 পি বিন্দুর স্থানাঙ্ক। তাই এখানে আমরা লিখব যে এই যে অতএব ছেদ বিন্দু পি এর স্থানাঙ্ক কি, 2, 4, যেখানে এক্স 2 আর ওয়াই 4, ব্যাস হয়ে গেল। এই একইভাবে ডি দাগটা দেখো কি বলেছে, ডি দাগে বলেছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3 এবং p/3 প্লাস q/2 ইকুয়ালস টু 6। এখান থেকে দেখো তো পি আর কিউ, এখানে কি এক্স ওয়াই আছে, আগের অঙ্কগুলোতে তো এক্স ছিল না হলে ওয়াই ছিল, এখানে আমাদের এক্স ওয়াই কিচ্ছু নেই, এখানে কি আছে, তার বদলে আছে পি এবং কিউ। তাহলে আমাদের এখানে কি ধরতে হবে, পি এবং কিউ হচ্ছে চলরাশি, ঠিক আছে। আগে যেমন এক্স অথবা ওয়াই চলরাশি ছিল,
এখানে পি অথবা কিউ হচ্ছে চলরাশি। তাই এবার এখানে আমরা করি, দেখো প্রথম সমীকরণটা বসিয়ে দিলাম, তারপর কি হবে, 3টা ডান দিকে ছিল, আমি 3টা বাঁ দিকে লিখলাম। এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু 0। 0 লেখার পরে আমি 1 নাম্বার দিলাম সমীকরণটা দিয়ে। দেখো তো পি কি পেলাম এখান থেকে, পিটা কি বার করতে পারবে? দেখো এখান থেকে যদি আমি পি বার করি, পি ইকুয়ালস টু, দেখো এইখান থেকে দেখো যদি আমি পি বার করি প্রথমের ক্ষেত্রে, কারণ চলো প্রথমে আগে দেখা যাক, প্রথমে আমরা এদিকে তাকাবো না যে আমার, তোমরা প্রথমেই 1 নম্বর সমীকরণটা লেখার পরেই এইভাবে ছক তৈরি করে দেবে না। প্রথমে দেখবে যে কি কন্ডিশন হচ্ছে, সরলরেখাটা ছেদ করছে কি, সরলরেখা পরস্পর সমান্তরাল হচ্ছে না একটার উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে, সেটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। তাহলে চলো আমরা দেখি, কারণ যদি এইভাবে কোনো জায়গায় ছেদ করে অথবা একটার উপর দিয়ে একটা যায়, তখনই আমরা গ্রাফ তৈরি করব, আর তখনই আমাদের এই ছক বানাতে হবে। তুমি আগের থেকে ফালতু কষ্ট করে এই ছকগুলো বানাবে কেন? যদি সরলরেখাটা এইভাবে দুটো পরস্পর সমান্তরালভাবে চলে যায়, সেক্ষেত্রে তো আমাদের ছক কাগজ বানানোর প্রয়োজন নেই। ঠিক আছে, তার জন্য প্রথমে আগে কন্ডিশন দেখে নেবে কি তৈরি হচ্ছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এবার 2 নম্বর সমীকরণটা আমি এখানে লিখলাম এই আকারে, এই দেখো এটা, এখানে 3 আর 2 এর লসাগু করলে 6 হয়। তারপর এখানে কোনাকুনি গুণ করে দেবা, এখানে এটা 36 ডান দিকে ছিল, আমি বাঁদিকে নিয়ে আসলাম, 36 বাঁদিকে নিয়ে আসলে এইভাবে 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এইবার দেখো a1/a2 বার করো। a1 হচ্ছে এখানে a1 1, আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে a2 কি 2, তাহলে 1/2। b1/b2 দেখো 1 নম্বর সমীকরণের b কি, 1 নম্বর সমীকরণ থেকে b মানে কি পাবা তুমি, এই কিউ এর সহগ, কারণ এখানে তো আর ওয়াই নেই, তাহলে ওয়াই এর বদলে কি ধরতে হবে, ওয়াই এর বদলে ধরতে হবে কিউ চলরাশি। তাহলে b1 হবে কিউ চলরাশির সহগটা। এই সহগটা কি আছে, কিউ চলরাশির সহগটা আছে -1, তো কিছু নেই মানে -1 আছে, মানে এখানে মাইনাস ছিলই, আর 1 গুণ আছে কিছু নেই মানে, তাহলে -1 হবে তোমার b1। আর b2 মানে কি, দেখো b2 মানে কি হলো, 2 নম্বর চলরাশিতে কিউ এর সহগ কি +3, তাহলে b2 হচ্ছে +3, তাই আমি 3 লিখলাম এখানে। তাহলে এটা আলটিমেট কত হলো, -1/3। এবার c1/c2 দেখো কি হবে, c1 কি, প্রথমের ক্ষেত্রে c1 হচ্ছে -3, আর দ্বিতীয় সমীকরণের c1 হচ্ছে -36, তাই -3/-36 হলো। তাহলে এখানে কাটাকাটি করলে 3 বারং 36, তাহলে কি পেলাম, -1/12। তাই তো, এবার দেখো তো a1/a2 পেলাম 1/2, আর b1/b2 -1/3, আর c1/c2 -1/12। তাহলে কি, প্রথমের দুটো অসমান পেয়ে গেলাম, তাই আমি কি লিখে দিলাম, a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। আর আমরা দেখেছি যে কি, যখন এটা আমরা পেয়ে যাই তখন সরলরেখা সমীকরণ দুটি পরস্পর কোনো বিন্দুতে ছেদ করে। এবার যেহেতু ছেদ করেছে, তাহলে আমি গ্রাফ কাগজে এই সমীকরণটা আঁকতে পারবো সরলরেখা। তাহলে আঁকতে পারলে আমার ছক লাগবে, তাহলে এবার আমি ছক বানাই। চলো, এই যে আমি ছক বানালাম 1 এর ক্ষেত্রে, ছক বানালাম 2 এর ক্ষেত্রে। ছক বানাতে গেলে তোমার এই পি লাগবে এবং কিউ লাগবে, যেখানে এক্স ওয়াই লাগতো সেখানে আমি এবার পি কিউ নিচ্ছি। পি মানে কি দাঁড়াচ্ছে, দেখো এইখান থেকে যদি পি বার করার চেষ্টা করো, তাহলে কিউটাকে ডান দিকে দিয়ে দিলেই পি পেয়ে যাব। তাহলে পি সমান সমান কি হলো, 3 প্লাস কিউ, মাইনাস কিউ ডান দিকে গেলে প্লাস কিউ হয়ে যাবে, তাই 3 প্লাস কিউ। আর এখানে কিউ বসিয়ে দিলাম। এবার কিউ 0-র জন্য দেখো পি কি পাচ্ছি 3, তারপরে 5-এর জন্য পেলাম 8, 10-এর জন্য পেলাম 13। তুমি এখানে 2 নিতে পারতে, এখানে 4 নিতে পারতে, কিছুই নিতে পারতে। আমি একটু দূরে দূরে বিন্দুগুলো নিলাম, যাতে 3টে বিন্দু একটু দূরে আসে, যাতে আমার একটা সরলরেখা ভালোভাবে স্কেল দিয়ে আঁকা যায়। আর এক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে পি আমরা কি পাবো, এখানে পি বের করেছি, দেখো 2p সমান সমান এই সবগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, দেখো চিহ্নর পরিবর্তন হয়ে গেল, আর 2 গুণ ছিল, আমি 2 বাঁ দিকে গুণ থাকলে সমান সমানের ডান দিকে ভাগে চলে যায়, তাই আমি এখানে ভাগ 2 দিয়ে দিলাম সব কয়টা নিচে। এখান থেকে আমি দেখলাম, এই দেখো 0 দিয়ে কি পেলাম 18, তারপর 0-র পরে কত বিন্দু নেবো আমি, এই হরটাকে যোগ করে দেবো 0-এর সঙ্গে, 2 হলো। 2-এর জন্য আমি কত পেলাম, পি 15, 4-এর জন্য পি কত পেলাম 12। এই বিন্দুগুলো বসিয়ে আমি ছক কাগজে বসাবো এবং সরলরেখা তৈরি করব। দেখো প্রথমে এই ক্ষেত্রে এই ছকের জন্য, মানে এই ছকটার জন্য সরলরেখা তৈরি করি। এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 0। চলো লিখি। এখানে দেখলাম কি, এখানে দেখো
এক্স 3 আর ওয়াই 0। তাহলে এক্স এখানে কত হলো 1 2 3, আর এখানে ওয়াই কত 0, মানে আমি উপরে উঠবো না নিচেও নামবো না, তাহলে এটা হলো 3,0। এবার দেখো এখানে আরেকটা বিন্দু বলেছে এক্স 8 ঘর যেতে হবে, ওয়াই 5 ঘর। তাহলে চলো যাই 8,5, তাই তো প্রথমেরটা 8 পরেরটা 5, তাহলে চলো 8,5 যাই। এক্স 8 ঘর মানে কত দূর যাব, এখানে যাবো ডান দিকে, এক্স পজিটিভ 8। তাহলে এখানে চলো এই 5 6 7 8, 8 ঘর, আর ওয়াই কত, ওয়াই 5 ঘর, +5 মানে উপরের দিকে এগোবো। তাহলে 5 ঘর চলো এখান থেকে যাই, এই দেখো এইদিকে উপরে যেতে যেতে এই যে 5 ঘর, তাহলে এখানে পেলাম 8,5। পরের বিন্দুটা চলো বসাই। পরের বিন্দুটা হলো 13,10, এক্স 13 আর ওয়াই 10, মানে এখানে পি 13 আর কিউ 10। আমি এক্স ওয়াই বলছি, তোমরা পি কিউ ভাববে। পি 13 ঘর, কিউ 10 ঘর। চলো তাহলে পি মানে এক্ষেত্রে এক্স আর কিউ মানে এক্ষেত্রে ওয়াই, তাহলে 13,10 চলো যাই। 13,10 কীভাবে যাবো এখানে দেখো, যদি 13 যাই এক্স, তাহলে এটা 5 5 10 11 12 13, আর ওয়াই 10 মানে এই যে 5 আর এই যে 5, এই বিন্দুটা পেলাম। তাহলে আমি এই একটা দুটো তিনটে বিন্দু যোগ করে এ বি সরলরেখা পেলাম। এবার দ্বিতীয় সরলরেখার পালা। চলো দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে আমরা কি পেলাম, এক্স এর মান পেলাম 18, ওয়াই এর মান পেলাম 0, মানে এক্ষেত্রে পি কিউ 18,0 বিন্দু। চলো বসাই। এবার দেখো এই যে 10, এই যে 15 16 17 18, আর 0 মানে উপরেও এগোবো না নিচেও নামবো না, তাহলে এইখানেই থাকবো। তাহলে এটা কি পেলাম 18,0। তাহলে দ্বিতীয় বিন্দুও বসাই। 15,2 বসিয়েছি আর 12,4, এই দুটো বিন্দুই আমি এখানে সরলরেখায় বসালাম। এই যে 15,2, এই যে 12,4। এবার এই তিনটে বিন্দু যেটা পেলাম তোমরা বসিয়ে নিও, সেই তিনটে বিন্দুকে যদি আমি এখানে একটা সরলরেখা টানি স্কেল দিয়ে, তাহলে কি দেখতে পেলাম, দেখতে পেলাম এই বিন্দুতে এসে দুটো সরলরেখায় পরস্পর ছেদ করে গেছে। এই বিন্দুটা কত হচ্ছে দেখো তো, এই আমি নাম দিলাম পি বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো দেখো তো গুণে, এইখানটা কত হচ্ছে, এক্স কত দূর এখান, মানে মূল বিন্দু তো এই যে এটা, মূল বিন্দু থেকে এটা এক্সের দিকে কত দূর আছে, চলো গুনি। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর, তাহলে 9 ঘরে রয়েছে দেখো তো, এই যে এক্স মানে 9, 9 তো এত দূরে রয়েছে বিন্দুটা। আর ওয়াই মানে উপরে কত দূর যেতে হবে, এই উপরের দিকে কত দূর যেতে হবে ওয়াই, এখান থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে রয়েছে বিন্দুটা। তাহলে আমি কি পেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 9,6। এবার যেই আমি 9,6 পেয়ে গেলাম, এক্ষেত্রে আমি লিখবো এক্ষেত্রে দেখো আমি লিখেছি হ্যাঁ, এক্ষেত্রে আর লেখা লাগবে না, কিন্তু লিখে দিও তুমি যে ছেদবিন্দু হচ্ছে পি যার স্থানাঙ্ক 9,6, ব্যাস হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো চলো। তারপরের অঙ্কটা বলেছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3, এবং এটা তো তোমরা গঠন করতেই পারবে সরলরেখা সমীকরণ। এটা আর একটা বলেছে p/5 মাইনাস q/5 ইকুয়ালস টু 3। এখানে পি কিউ হলো চলরাশি। চলো এইটা আমি দেখিয়ে দিই, কারণ এটা ভগ্নাংশ আকারে রয়েছে, তোমরা নাই পারতে পারো, অনেকে পারতেও পারো। চলো প্রথমেরটা আমি দেখালাম না, দ্বিতীয়টা চলো। প্রথমটা একদম সহজ, দ্বিতীয়টা ভগ্নাংশ আকারে ছিল, তাহলে কিভাবে তোমরা করবে। এবার এই p/5 রয়েছে মাইনাস q/5 রয়েছে, এখান থেকে 5টা লসাগু করে নাও, 5 একে 5, পি একে পি, মাইনাস 5 একে 5, কিউ একে কিউ। এই ডান দিকে 3 ছিল, সরি এটা বা। এই 3-এর নিচে কিছু নেই মানে কত 1 ধরতে হবে, তাহলে এই কোনাকুনি গুণ করে দাও। তাহলে পি মাইনাস কিউ সমান সমান এটা কোনাকুনি গুণ করে দাও, 3×5 = 15। তাহলে আমি কি পেলাম, আমি এখান থেকে সরলরেখা সমীকরণ যদি বানাতে চাই, পি মাইনাস কিউ -15 ডান দিকে ছিল, বাঁদিকে নিয়ে এসেছি সমান সমান 0, এটা হচ্ছে আর একটা সরলরেখার সমীকরণ, তাই তো। এই দেখো আমরা এই 2 নম্বর এটাই পেলাম। এখান থেকে যদি আমি পি, এখান থেকে আমি এবার প্রথমে দেখতে যাব যে
এইখানে অনুপাতগুলো কি বের হলো, a1/a2 করে দেখো। a1 কি 1 নম্বর সমীকরণে পি এর সহগ, কারণ এখানে এক্স ওয়াই নেই, পি আছে পি কিউ, তাহলে 1 নম্বর সমীকরণে এই যে এক্স এর সহগ কি রয়েছে, পি এর সহগ, মানে পি এর সহগ +1, তাই হবে এখানে a1 +1 বাই a2। a2টা কি 2 নম্বর সমীকরণে পি এর সহগ কি 1, তাই 1/1, তাহলে কত হলো 1/1, 1। সেই একইভাবে b1/b2 কত, b1 দেখো প্রথম নম্বর সমীকরণে কত -1, কিউ এর সহগ কত -1, আর b2 কত, b2 হচ্ছে -1, তাহলে আমি কি পেলাম -1 বাই -1, মাইনাস মাইনাস কেটে যায়, 1 1 1, তাহলে +1 পেলাম। আর c1/c2 একইভাবে কীভাবে পেলাম আমি দেখিয়েছি, আমরা সেই একই রকমভাবে পেয়ে গেলাম 1/5। তাহলে আমরা এখানে দেখলাম যে a1/a2 = b1/b2 নট ইকুয়ালস টু c1/c2, তার মানে সমীকরণ দুটি পরস্পর এইভাবে চলে যাবে সমান্তরাল হয়ে, তাই তো। আর যেহেতু সমান্তরাল হয়ে চলে যাবে, এখানে আমরা কোনো এরকম ছেদবিন্দু পাবো না দুটো সরলরেখার, তাই যেহেতু ছেদবিন্দু পাবো না, আমার কোনো গ্রাফ আঁকার দরকার নেই, কারণ প্রশ্নে গ্রাফ আঁকতে মানা করেছে ছেদবিন্দু না পেলে, তাই আমি এটা নেওয়ার কোনো দরকার নেই। এই ছকটা লিখবো না, আর এই ছকটাও করব না পরীক্ষার খাতায়, ঠিক আছে। আমি এখানে তোমাদের একটা করিয়ে দেখিয়ে দিয়েছি, মানে এই অঙ্কে যে দেখো এই ছকটা প্রথমে করলে তোমাদের এই ছকটা ফালতু ফালতু করে নিতে হতো, কারণ তোমরা এই কি করতে 1 নম্বর সমীকরণ লিখে দিতে, সরাসরি লেখার পরেই এই ছকটা বানিয়ে দিতে, আর এই 2 নম্বর সমীকরণটা লিখতে, তারপরে এই ছকটা বানিয়ে দিতে, পরে যে কি করতে এটা যদি করতে, তাহলে দেখতে কি যে সমীকরণ দুটি পরস্পর সমান্তরাল হয়েছে। এক্ষেত্রে আমি আর কোনো গ্রাফ আঁকবো না, যেহেতু গ্রাফ আঁকবো না তাই আমার এগুলোর দরকার নেই, আমি ফালতু ফালতু লিখে ফেলেছি, পরীক্ষার খাতায় সময় তোমার নষ্ট হলো। তাই দেখো আমি এই গ্রাফটা তুমি যদি আঁকো, এই দেখো লিখেও দিয়েছি, এক্ষেত্রে গ্রাফটার প্রয়োজন নেই, আমি তবুও দেখিয়ে দিলাম তোমাদের যে দেখো এখানে গ্রাফ আঁকলে এইভাবে তোমার পেতে পারতে। তাহলে এইভাবে আমি দেখালাম যে দেখো এই পরস্পর সমান্তরাল সরলরেখা পাচ্ছিলে, তাহলে গ্রাফটা আঁকার দরকার নেই, এটা জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এইভাবে। তাহলে চলো পরেরটা, এফ দাগ রয়েছে, তাহলে এবার এফ দাগটা রয়েছে কি বলছে এফ দাগে দেখা যাক। দেখো p - q = 3 আর 8p - 8q = 5। এবার আমরা এখানে দেখলাম কি p এবং q হলো চলরাশি, এক্স ওয়াইয়ের বদলে এখন p q দিয়েছে চলরাশি। এবার চলো দেখা যাক 1 নম্বর সমীকরণ আমি লিখলাম, এখান থেকে 3টাকে আমি সমান সমানের বাদিকে নিয়ে আসলাম, তাই এখানে লিখলাম -3। তাই এবার এখান 1 নম্বর সমীকরণ আমি পাতিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ দেখো কি ছিল, 8p - 8q = 5, আমি তাই লিখলাম 8p - 8q = 5। এবার 5টাকেও আমি আমার সুবিধার্থে বাদিকে নিয়ে আসলাম, কারণ মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে ভালোভাবে চোখের সামনে দেখা যায়। আমি বাদিকে নিয়ে এসে ডান দিকে শূন্য করে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর দেখো আমি করলাম কি, এগুলো আমি পরে করবো, এই পি বের করলাম, এখানে 1 নম্বর সমীকরণ থেকে পি বের করলাম, এগুলো আমরা পরে করব। আগে প্রথমেই দেখি কি করব, আগে দেখবো আমি এই অনুপাতগুলো বের করে a1/a2, b1/b2, c1/c2 কি বের হচ্ছে। তাহলে চলো দেখি a1/a2 কি হচ্ছে। তাহলে a1 মানে কি 1 নম্বর সমীকরণের এক্স এর সহগ, তো এখানে হবে পি এর সহগ, এইখানে 1 নম্বর সমীকরণে পি এর সহগ কি 1 নম্বর সমীকরণে পি এর সহগ রয়েছে, এখানে কিছু নেই, মানে কি 1 আছে, পি এর সঙ্গে কত গুণ আছে 1 আছে, তাই এখানে হবে কি a1 মানে 1/a2 মানে কি 2 নম্বর সমীকরণে পি এর সহগ, 2 নম্বর সমীকরণে পি এর সহগ কি এখানে দেখো 8, তাহলে এখানে হয়ে গেল 8। তাহলে 1/8 পেলাম আমি a1/a2, b1/b2 দেখো কি পাই 1 নম্বর সমীকরণে কিউ এর সহগ কি -1, তাই তো, এখানে কিছু নেই, মানে 1 আছে আর তার আগের চিহ্ন মাইনাস, তাই -1। তাহলে আমি এখানে b1 মানে কি -1 লিখলাম, বাই b2 মানে কি দেখো তো কিউ এর সহগ কি 2 নম্বর সমীকরণে -8, আমি এখানে -8 লিখলাম, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে পেলাম 1/8। এবার c1/c2 দেখো কি হয়, c1 মানে কি
এখানে ধ্রুবক 1 নম্বর সমীকরণে ধ্রুবক কোনটা? এইটা, হ্যাঁ এটা ধ্রুবক। ধ্রুবক হচ্ছে -3। দেখো -3/c2 মানে কি? c2 মানে 2 নম্বর সমীকরণে ধ্রুবক কি? 2 নম্বর সমীকরণে ধ্রুবক হচ্ছে হ্যাঁ -5। তাহলে বাই -5, আমি এখান থেকেও মাইনাস মাইনাস কেটে দিলাম, কেটে দিলে পড়ে থাকলো 3/5। এবার দেখো তো a1/a2 বেরোচ্ছে 1/8, b1/b2ও 1/8, আর c1/c2 3/5। তাহলে আমি কি লিখতে পারি? a1/a2 সমান সমান, তো কেন এটাও 1/8 এটাও 1/8, তাহলে এইটা সমান সমান এইটা, তাই লিখেছি a1/a2 সমান সমান b1/b2। আর b1/b2 সঙ্গে এটা কি সমান আছে? না, তাহলে অসমান, তাই এখানে লিখে দিলাম অসমান c1/c2। তাহলে এবার কি লিখতে পারি? আমরা যদি প্রথম দুটো সমান পাই, পরেরটা অসমান পাই, তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণটি পরস্পর এইভাবে সমান্তরালভাবে চলে গেছে। তাহলে এখানে কোনো সাধারণ সমাধান কি পাবে? কোনো সাধারণ সমাধান এক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে কি সমীকরণ দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে। তাহলে এটা লিখে দিলাম আমরা। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি আমাদের কোনো গ্রাফ বানাতে হতো? এক্ষেত্রেও আমাদের কোনো গ্রাফ বানাতে হতো না। তাহলে আমরা বানাইনি। দেখো, তাহলে কি আমাদের এটাও লাগবে? এক্ষেত্রে এই বক্সটার প্রয়োজন আছে না। তাহলে আমি দেখো ফালতু এই বক্স বানিয়ে ফেলেছিলাম, এটা কেটে দাও, এই বক্সটাও কেটে দাও। এক্ষেত্রে কোনো বক্সই লাগবে না, যেহেতু কোনো গ্রাফ বানাচ্ছি না আমরা, তাই আমরা কোনো বক্স বানাচ্ছি না। এই বক্স বানানোর জন্য এই পি এর মানটা লাগে। এখান থেকে দেখো পি বের করেছিলাম। তাহলে আমরা এটাও লাগবে না, এখান থেকে এটাও লাগবে না। আমরা এই বক্সগুলো কখন বানাবো? না, তখনই বানাবো যখন আমাদের গ্রাফের প্রয়োজন হবে। তাহলে এখানে বক্স বানানোর দরকার নেই। আমরা শুধুমাত্র পরীক্ষায় কি করব? এটা আগে করব, করে দেখব যে কি আসতে চেয়েছে। যদি পরীক্ষায় প্রশ্নে বলে থাকে যে যদি সমান্তরাল দুটো সরলরেখা পাও তবেও সেটা গ্রাফ এঁকে দেখাও, তাহলে তুমি এই ছকগুলো বানিয়ে দিও, বানিয়ে গ্রাফটা বানিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে? এভাবে সমীকরণ দুটো সমান্তরাল সরলরেখা পাবে। যেহেতু এই প্রশ্নে বলেছিল যে যদি তুমি কোনো সাধারণ সমাধান না পাও তাহলে গ্রাফ বানানোর দরকার নেই, তাই আমি এখানে আর গ্রাফ বানাবো না। তাহলে দেখো পরের অঙ্কগুলো। 5 দাগ কি বলেছে? তথাগত একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ কি x + y = 5 লিখেছে। আমি আর একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে দুটি সমীকরণের লেখচিত্র কি হবে? দুটি মানে এই একটা সমীকরণ দেওয়া রয়েছে, তুমি আর একটা সমীকরণ লেখো, 2 নম্বর সমীকরণ, যাতে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয়। আর একটা সমীকরণ লেখো যাতে সরলরেখা দুটো পরস্পর ছেদি হয়। আর একটা সরলরেখার সমীকরণ লেখো যাতে পরস্পর সমাপতিত হয়। তাহলে প্রথমেরটা দেখো, পরস্পর সমান্তরালের ক্ষেত্রে কি লিখতে পারি আমি? পরস্পর সমান্তরালের ক্ষেত্রে প্রথমে কি প্রদত্ত যেটা রয়েছে আমি সেই প্রদত্তটা লিখে দিলাম 1 নম্বর সমীকরণ। তারপর আমি কি লিখতে পারি? দেখো তো, আমি যদি তোমার মনে থাকে, যদি পরস্পর বলেছে কি করতে হবে? সমান্তরাল করতে হবে। তাহলে সমান্তরাল হবে কখন? এইভাবে পরস্পর সমান্তরাল কখন হবে? যদি মনে করো যদি এই a1/a2 সমান সমান b1/b2 হয় এবং এটাই নট ইকুয়ালস টু, এটাই যদি কি হলো, এটাই যদি নট ইকুয়ালস টু c1/c2 হয়, তখনই আমি বলতে পারবো এটা পরস্পর সমান্তরাল। তাহলে আমি যদি একটা সরলরেখা দেওয়া থাকে, এটা সরলরেখার সমীকরণ, তাহলে আমি এবার এইটা বানানোর জন্য কি করতে পারি? দেখো তো, a1/a2 = b1/b2 বানাতে হবে এবং নট ইকুয়ালস টু c1/c2 বানাতে হবে। তাহলে আমি a1 এখানে রয়েছে, কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে a1 মানে 1 আছে। তাহলে আমি এমন একটা সরলরেখা বানাবো যাতে a1/a2টা b1/b2 সঙ্গে সমান হয়। তাহলে আমিও 1 নেব এখানে, কারণ এখানে যদি আমি 1 নিই, ও আর এই যে আমি যে সমীকরণটা লিখলাম, এই যে আমি বানিয়েছি যে সমীকরণ, এখানে আমি যদি এরকম লিখি 1 গুণ x 1x যদি লিখি, তাহলে
তা 1/1 হবে, যেটা এখানে তোমার রয়েছে ওয়াই এরটা b1/b2, b1 মানেও 1। এবার আমি এই যে সরলরেখা লিখেছি এখানেও b2 দেখো 1, তাহলে এখানেও আমি কি এখানে 1/1 পাবো, এইখানেও 1/1 পাবো, তাই তো a1/a2 এবং b1/b2। তাহলে আমি সেই সরলরেখাই লিখবো যাতে আমি 1 পাই। তাহলে প্লাস এখানে আমি আর কিছু নিতে পারবো না, 2, 3 নেব না, কারণ কি এখানে আমি 1 নেব, কারণ ইচ্ছা করে নিলাম, কেননা আমার বানাতে হবে a1/a2 সমান সমান b1/b2। তাহলে এখানে এখানে দেখো b1 আমি 1 রয়েছে প্রথমেই প্রদত্ত, যে এখানে 1 গুণ আছে, তাহলে b2 আমি কি নেব, b2 আমি 1 নেব, কারণ তবেই তো আমি a1/a2 = b1/b2 পাবো, তার জন্য আমি 1 গুণ নিয়েছি। তাহলে 1 × y লিখলাম প্লাস, এবার যাতে c1/c2টা এর থেকে আলাদা হয়, দেখো তো এই সমস্ত যে a1/a2 এবং b1/b2 থেকে যাতে c1/c2 আলাদা হয়, তাই আমি কি করলাম, তাই আমি এখানে কিন্তু একটা 5 না লিখে, দেখো এখানে 5 ছিল প্রথম নম্বর সমীকরণে, 5 ছিল, আমি তাই আর এখানে 5 লিখলাম না, 5 না লিখে আমি কি লিখলাম 6 = 0। তাহলে দেখো তো আমি কি এই এই আকারে পেলাম, এই আকারে কি পেলাম আমি, দেখো তো এখান থেকে আমি যদি বের করতে চাই a1/a2 মানে কি পেলাম, এখানে a1 হচ্ছে 1 নম্বর সমীকরণের a1 মানে 1/a2 2 নম্বর সমীকরণ আমি যেটা লিখেছি সেখানেও 1/1 মানে কত 1 কেটে, আর যদি b1 লিখি b1/b2 সমান সমান b1 কি 1 নম্বর সমীকরণে 1/b2 কি আমি যেটা লিখেছি সেটাও 1, তাহলে 1 1 কেটে দিলে কত থাকে 1 1 কে 1, তাই তো। এবার যদি লিখি c1/c2 সমান সমান কি c1 1 নম্বর সমীকরণ হচ্ছে -5, আর c1/c2 মানে কি 2 নম্বর সমীকরণের c2 কি +6, তাহলে কত এটা হচ্ছে -5/6। দেখো তো এই 1 আর এই 1 তো সমান, তাই তো, তাহলে আমি বলতে পারছি এই a1/a2 সমান সমান b1/b2 হয়েছে, তাই তো। কিন্তু এই -5/6টা এই 1-এর সঙ্গে সমান না, আর এটার সঙ্গেও সমান না, তাই বলতে পারছি যে এটা অসমান c1/c2, তাই তো। বুঝতে পারলে, তাহলে আমি তার জন্য এরকম সমীকরণ লিখেছি। তারপরে বি দাগে কি বলেছিল, পরস্পর ছেদি হবে। এবার তুমি দেখো তো পরস্পর ছেদি কি করে পাবে, পরস্পর ছেদি মনে করো, পরস্পর ছেদি হতে গেলে হ্যাঁ এইটাকে মেনে চলতে হবে পরস্পর ছেদি করতে গেলে, তাই তো। আর কোনটাকে a1/a2 not equals to b1/b2, তাহলে আমি এমন সমীকরণ লিখব যার a1 মানে এখানে x এর সহগ a1/a2, এখানেও 2 নম্বর আমি যে সমীকরণটা লিখব সেখানের x এর সহগ এই x এর সহগ সেটা সমান সমান হবে কার সঙ্গে এই y এর সহগ, আর 2 নম্বর সমীকরণের আমি ভুল বলে ফেললাম, আমি কি করতে হবে, আমাদের অসমান বানাতে হবে, তাই তো। তাহলে দেখো এটা মুছো, আমাদের কি করতে হবে, আমাদের এই 1 নম্বর সমীকরণে x এর সহগ যেটা, 2 নম্বর সমীকরণের x এর সহগ যেটা, সেইটার অনুপাত এখানে কত হচ্ছে 1/1, সেটার অনুপাত অসমান হতে হবে কার সঙ্গে, এই b1/b2 সঙ্গে। b1 কত আছে এখানে, b1 মানে এখানে আছে 1, তাই তো। তাহলে লেখো এখানে কত হলো, b1 মানে 1/b2 কত আছে, b2 দেখো আমি ইচ্ছা করে লিখেছি 2, কারণ কি যদি আমি এখানে 1 লিখতাম তাহলে তো এটার সঙ্গে সমান সমান হয়ে যাচ্ছিল, প্রথমেরটার সঙ্গে দ্বিতীয়টা মানে a1/a2 সঙ্গে সমান হয়ে যাচ্ছিল b1/b2, তার জন্য আমি এখানে 1 লিখতে পারবো না, তাই 1কে মুছে দাও। 1কে মুছে দিয়ে কি লিখতে হবে, এখানে 1কে মুছে দিয়ে আমি যে কোনো 2 অথবা 3 অথবা 4 অথবা 5 যে কোনো কিছু লিখতে পারি, যাতে আমি এটা এই a1/a2 সঙ্গে অসমান হয়ে যায়, তাই তো। দেখো অসমান হয়ে গেল, তাই আমি এখানে কি লিখেছি, তাই আমি এখানে ইচ্ছা করে এই 2 নম্বর সমীকরণে এখানে 2 লিখেছি, তাই তো।
2y। প্রথমেরটা এবার প্রথম দুটো অসমান হয়ে গেল, তারপর এগুলো আর দেখাই লাগবে না, যা আছে তাই লিখে দিলাম। -5 = 0, এইটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার দেখো মুছো দেখি সব কিছু। যেহেতু আমি লিখলাম a1/a2 not equals to b1/b2 পরস্পর ছেদি সরলরেখার সমীকরণ হবে, ব্যাস। তারপরে সি দাগ কি বলেছে? সি দাগ বলেছে দেখাও এমন একটা সমীকরণ লেখো যা এই 1 নম্বর সমীকরণটা আর তুমি যেটা লিখবে সেটা কি হবে, তুমি যেটা লিখবে সেটা হবে পরস্পর সমপাতিত। ঠিক আছে, আর এবার দেখো সমপাতিত হওয়ার কি শর্ত ছিল, তুমি কি মনে আছে? সমপাতিত মানে এই একটা সরলরেখার উপর দিয়েই আর একটা সরলরেখা চলে যাবে এইভাবে। তাহলে এটা হওয়ার কি শর্ত রয়েছে? যে সব কিছুই সমান হতে হবে। এই a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। তাহলে পুরো হুবহু সেম সরলরেখা নিতে হবে, তাই তো? এবার আমি যেহেতু বইতে এই সরলরেখাটা দিয়ে দিয়েছে একটা সরলরেখার সমীকরণ, আমি সেম এটা যদি নিয়ে নিই তাহলে আমি কি করে বানালাম একটা সরলরেখা? বইতে তো আবার বলেছে প্রশ্নে যে তুমি একটা সরলরেখার সমীকরণ বানাও, তাহলে আমার এর থেকে একটু আলাদা বানাতেই হবে। আমি আবার এমন আলাদা বানিয়ে দিতে পারবো না যাতে এটা অন্য জায়গায় ছেদ করে। আমাকে একটা সরলরেখার উপরেই আর একটা দিতে হবে। তাহলে আমি কিভাবে এই স্ট্র্যাটেজি করতে হবে? একটা কেমন স্ট্র্যাটেজি করতে হবে দেখো, যে যদি আমি a1 দেখি যে এই যে সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে সেখানে a1 কত, সেখানে a1 মানে হয়েছে 1। ঠিক আছে, বাই আমি যে সরলরেখা লিখেছি, তাহলে আমি যে সরলরেখার সমীকরণ লিখেছি সেখানে a2 রয়েছে, তাহলে a2 আমার লিখেছি কত আমি -1। দেখো a2 আমার লিখতে হবে -1, যেহেতু আমি একটু আলাদা করছি তাই আমি -1 লিখে দিলাম। সমান সমান এটাই হতে হবে কার সঙ্গে সমান? b1/b2 সঙ্গে। প্রশ্নে দেখো সমীকরণে দেওয়া ছিল b1 মানে +1, তাই তো? +1 দেওয়া ছিল। এখানে দেখো তো কি আছে, এখানে কিছুই নেই, মানে +1 আছে গুণফল y এর সঙ্গে। এবার আমি আর একটা সমীকরণ যেটা লিখেছি সেখানে আমি কি লিখেছি, এখানে মাইনাস দিয়ে দিয়েছি আমি শুধু একটা -1 y এর সহগটা -1 নিয়েছি। এবার এটা সমান সমান এটা কার সঙ্গে সমান হতে হবে? সমান হতে হবে c1/c2 সঙ্গে। এবার দেখো তো c1 মানে কি দেওয়া রয়েছে? c1 মানে সমীকরণে দেওয়া রয়েছে বইতে -5। তাহলে আমি c1 এর জায়গায় -5 দিই। আর আমি এবার এমন কি সংখ্যা লিখবো এখানে যে সেটা এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে তুমি কি সংখ্যা লিখবে বলো তো, ভাবো তো। তাহলে এখানে তুমি লিখতে পারো, হ্যাঁ এখানে তুমি লিখতে পারো +5, কারণ +5 লিখলেই তো এখানে প্লাস মাইনাস হবে একটা আগে, মানে আলটিমেটলি মাইনাস হবে, -1 হবে উত্তর যদি তুমি এখানে +5 লেখো, তাই তো? আর যদি এখানে তুমি ভুল করে -5 লিখে ফেলতে তাহলে কি তোমার ভাগ আকারে এই মাইনাসটা কাটা চলে যেত, যে কি 5 কেটে তোমার 1 হতো। ও সরি, এই 2 লিখে ফেলেছি, 1 হতো 1। তাহলে উত্তর কি পেতে? সমান সমান +1 পেতে উত্তর। তাহলে দেখো +1 আর এই সব জায়গায় কি উত্তর পাচ্ছিলে তুমি? এই সব জায়গায় যদি তুমি এই 1 কেটেও দাও তাহলে কি একটা মাইনাস থেকেই যাচ্ছিল, এই মাইনাসটা, এই -1 উত্তর হয়েছিল। এখানেও দেখো এখানে 1 যদি কেটেও দাও প্লাসে মাইনাসে -1, তাহলে এই সব জায়গায় -1 আর এখানে তুমি পাচ্ছিলে কি +1। তাহলে এটা কি হবে না? এরকম হবে না। তাহলে কি আমাকে ইচ্ছা করে এখানে কি নিতে হবে? এখানে নিতে হবে আমার +5, তাই তো? তাই দেখো তো আমরা কি নিয়েছি, আমরা c2, এই দেখো 2 নম্বর সমীকরণ এখানে +5 নিয়েছি, তাই তো? তাহলে আমার কি দাঁড়ালো এখানে আলটিমেটলি? দেখো তো এবার করি। আলটিমেটলি a1/a2 দাঁড়াচ্ছে -1, b1/b2 দাঁড়াচ্ছে কি -1, কারণ এই নিচেই মাইনাস আছে, আমি এই নিচেই মাইনাসকে আগে একদম এই ভগ্নাংশের আগে লিখতে পারি, তাই -1 লিখেছি। আর এখানে দেখো এই +5 নিয়েছিলাম আমি c2, তাই এখানে আলটিমেটলি এই মাইনাসটা আগে চলে এসেছে, 5 কেটে দিলে 1। তাহলে আমি কি বলতে পারলাম? আমি বলতে পারলাম যে এই a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2,
যেহেতু এই তিনটে সমান তাই সুতরাং সমীকরণ দুটি পরস্পর সমানুপাতিত সরলরেখার সমীকরণ হবে। তাহলে ধন্যবাদ। আজকে দেখো আমরা কমপ্লিট করে ফেলেছি পুরো 5.2 শেষ। এবার আমাদের কি করতে হবে, আমাদের পরের দিন আমরা করব কোষে থেকে 5.3। তাহলে আজ এই অবধি। তোমরা ভালোভাবে ভিডিওটি দেখবে, লাইক করবে, কমেন্ট করবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে। কেমন লেগেছে একবার